আপনি যে কোনো বিষয় নিয়ে শুরু করতে পারি, আমরা প্রোডাকশন নিয়েও শুরু করতে পারি, কোনো সমস্যা নেই। আপনার জার্নিটা এখন স্টার্টিংয়ের জার্নি আচ্ছা, শিল্পকলা যখন এই কাজটি আমরা শুরু করি আর কি, তো আমার লালমনিরহাট, তো আমাদের প্রথম ইয়েটা ছিল হলো লোকেশন ভিজিট, মানে আমরা যে স্থানটা দেখেছি সেটার মধ্যে হলো, এখন কে কীভাবে করেছে আমি জানি না, মানে আমি যেভাবে করেছি সেটা বলছি। তো প্রথম পার্ট হলো যে আমরা ওই জায়গা আমরা ঘুরে এসেছি, লালমনিরহাটের কোথায় কোথায় গণহত্যাগুলো হয়েছে, যেহেতু এটা গণহত্যাকে আমাদের মূল বিষয় হলো গণহত্যা, তো আমরা কোথায় কোথায় গণহত্যাগুলো হয়েছে, কীভাবে হয়েছে, এটাকে পুরো লালমনিরহাটের যত জায়গা আছে, যত জায়গায় এরকম ঘটনা ঘটেছে সব জায়গায় আমি গিয়েছি, ফিজিক্যালি গিয়েছি। যাওয়ার পর দেখে এসেছি, দেখে আসার পর এইবার হলো আমি এই গণহত্যার উপর, লালমনিরহাটের গণহত্যার উপর কী কী ধরনের পুস্তক পাওয়া যায়, বইপত্র কী কী ধরনের পাওয়া যায়, এগুলো সব কিছু সংগ্রহ করেছি। সংগ্রহ করে সেগুলো পড়েছি, পড়ার পর আমি আবার গিয়েছি। আমি যে বই পড়লাম, এবার হলো আমি আবার ফিজিক্যালি গেলাম, যাওয়ার পর আমি দেখলাম যে এই যে ইতিহাস যে বর্ণিত হয়েছে, সেই ইতিহাসটা আসলে কে বেঁচে আছে, কতজন মানুষ বেঁচে আছে, কিভাবে আছে, কার অভিজ্ঞতার মধ্যে এখনও আছে, বা কে দেখেছে, এরকম কিছু মানুষকে আমি ওখানে সংগ্রহ করতে পেলাম এবং আমি তাদের সাক্ষাৎকার নিলাম। এবার এই সাক্ষাৎকারগুলো নিয়ে এসে তখন আমার সঙ্গে নাট্যকার ছিল, কারণ এখানে নাট্যকার যেহেতু লিখবে, নাট্যকার ছিল, এবং আমরা সেই দিনই সেই সময় ঠিক করলাম যে এই নাটকটা তাহলে কোথায় হতে পারে একটা সম্ভাব্য জায়গায়। তো এটা তখন আমাদের আমরা যে ওখানে যে বৌদ্ধভূমি আছে, অনেকগুলো বৌদ্ধভূমি আছে, তো আমরা দেখলাম যে আমরা লালমনিরহাটের এমন একটি জায়গায় করতে চাই যেখানে অধিক সংখ্যক মানুষকে দেখাতে পারবো, কিন্তু ইতিহাসের সঙ্গে যুক্ত, গণহত্যার সঙ্গে যুক্ত, এরকম আমরা একটা গুরুত্বপূর্ণ জায়গা খুঁজতেছিলাম, অনেকগুলো জায়গা দেখেছি, যেহেতু সব জায়গায় আমি গিয়েছি। তো তখন আমি পুরাতন টাউন হল নামে ওখানে একটি জায়গা আছে, পুরাতন টাউন হলে গেলাম। এই পুরাতন টাউন হলটা একসময় খুব গুরুত্বপূর্ণ জায়গা ছিল, ওখানে একসময় থিয়েটার রিভলভিং মঞ্চও ছিল একসময়, এবং একসময় সিনেমা হলও, এটা পুরাতন সিনেমা হলও বলে অনেকে। তো এই জায়গায় আমরা গেলাম, ওই জায়গায় যাওয়ার পর আমরা ওখানকার হিস্ট্রি শুনলাম, এখানে একটা বড় ধরনের বড় ধরনের গণহত্যা হয়েছে, এবং আমাদের যে পুরো ঘটনার মধ্যে যে সেই ঘটনাটা ওই জায়গাটা কিন্তু বিহারীপাড়ার পাশে, মানে বিহারি মূল গণহত্যাগুলো তো বিহারিদের সাথে বেশি সংগঠিত হয়েছে, বিহারি পাড়ার পাশেই। এবং আমাদের যারা যারা এই গল্পের সঙ্গে যুক্ত যে মানুষগুলো কোনো না কোনোভাবে, তারা কোনো না কোনোভাবে এই জায়গাটার সঙ্গে যুক্ত। তো তখন আমাদের কাছে মনে হচ্ছে যে এই জায়গাটা আমরা নির্বাচন করি, ওই জায়গাটাকে আমরা নির্বাচন করলাম, এবং ওই জায়গাটার ইতিহাসও আমাদের এই নাটকে আছে, পটভূমিকের মধ্যে আছে। তার মানে কি, আমরা যুক্ত হয়ে গেলাম, জায়গাটা আমাদের একটা বড় আমাদের চ্যালেঞ্জ ছিল যে ওই জায়গাটা আমাদের সঙ্গে যুক্ত কিনা, যুক্ত হয়ে গেলাম আমরা। এবার হলো আমরা সমস্ত তথ্য সংগ্রহ করেছি, তথ্য সংগ্রহ করার পর এই পুরো লালমনিরহাটের মুক্তিযুদ্ধের যে ইতিহাস, সেই ইতিহাসের জায়গা থেকে গণহত্যার জায়গাটাকে আমরা বেশি গুরুত্ব দিয়ে, কিন্তু আমরা পুরো একটা ইতিহাস বলার চেষ্টা করেছি, মানে একটা জার্নি বলা ছিল আমাদের মধ্যে, কিন্তু আমাদের মূল উদ্দেশ্য ছিল যে গণহত্যাগুলো আসলে কীভাবে হয়েছে এবং কেমন করে সংগঠিত হয়েছে, তার উপর মূলত পুরোটাই আমরা স্ক্রিপ্ট লেখা হলো, নাট্যকার সেই স্ক্রিপ্ট লিখলেন, নাট্যকার স্ক্রিপ্ট লিখলেন, বইয়ের সহযোগিতা, আমরা ওখানে গিয়েছি, স্পেস দেখেছি, স্পেসগুলো দেখেছি, সেই স্পেসের বর্ণনা বিষয় আছে, তো কোন জায়গায় এটা হলে, আপনি তো বইয়ের সব ধরনের স্পেসের বর্ণনা নেই, কোন জায়গায় কী ধরনের ঘটনা ঘটেছে, সেই স্পেসগুলোর যেহেতু বর্ণনা দরকার ছিল, সেই স্পেসের জন্য প্রতিটা জায়গায় আমরা নাট্যকার সেখানে গিয়েছে, দেখেছে, এবং সেখানে আমরা বইগুলো পড়েছে, পড়ার পর কাঠামো একটি দাঁড় করানো হয়েছে প্রথমে, যে এই কাঠামোটা আমাদের কাছে ঠিক আছে কিনা, আমরা গল্পটা ঠিক আছে কিনা। আমরা আসলে শুরু করেছি মূলত আসলে 7ই মার্চের যে ভাষণ হয় ঢাকায়, এই ভাষণটা আসলে লালমনিরহাটে 8ই মার্চ ওখানে রেডিওতে প্রচার হয়, পুনঃপ্রচার যখন হয় লালমনিরহাটে, তখন হাজার হাজার জনতার সামনে এইটি মূলত প্রচার হয়, ওখান থেকে আমাদের গল্পটা শুরু হয়। এরপরে কীভাবে লালমনিরহাটে সংগঠিত হলো, আপনি স্ক্রিপ্টে এটা পাবেন, লালমনিরহাটে কীভাবে সংগঠিত হলো, কীভাবে মুক্তিযোদ্ধারা সংগঠিত হওয়া শুরু হলো,
অস্ত্র কীভাবে সংগ্রহ করা শুরু হলো, কীভাবে বিহারিদের সঙ্গে সংঘর্ষ শুরু হলো, ইপিআরদের সঙ্গে কীভাবে সংঘর্ষ শুরু হলো, এবং তারপরে মেসিভ গণহত্যাগুলো কীভাবে হওয়া শুরু হলো, তারপরে পাকিস্তানিরা কীভাবে সৈন্যরা ওখানে কীভাবে প্রবেশ করলো, এই টোটাল জার্নিতে আমরা এখানে বলতে চেয়েছি। অ্যাকচুয়ালি ওখানে আসলে এপ্রিল মের পরে বড় ধরনের কোনো ঘটনা, 5ই মে পর্যন্ত বড় ধরনের ঘটনা ঘটে, 6 মে, তারপরে আসলে আলটিমেটলি খুব বড় ধরনের কোনো ঘটনা ওখানে আর ঘটে না। ফলে আমাদের আমাদের কিন্তু নাটকের মূল বক্তব্য কিন্তু এরপরে নয়, অর্থাৎ গণহত্যা পর্যন্ত আমাদের নাটকের মূল কথা ছিল। এবং ওখানে যে যে ঘটনাগুলো ঘটেছে লালমনিরহাটে, আমরা চেষ্টা করেছি যে গুরুত্বপূর্ণ এবং বড় বড় যে গণহত্যাগুলো আছে সেই গণহত্যাগুলোর ইতিহাস ওই জায়গায় ওই স্থানে দাঁড়িয়ে আমরা বলার চেষ্টা করেছি। তার পিছনে একটা কারণটা হলো যে ওই জায়গার তো ইতিহাস আছেই, পাশাপাশি হচ্ছে তার পাশের একটি ইতিহাস আছে, তারপরে তো তার পাশের একটি ইতিহাস আছে। আমরা তো সব জায়গায় যে কাজটা করতে পারবো না, তাহলে আমরা অন্য ইতিহাসগুলো ওখানে দাঁড়িয়ে বলার চেষ্টা করেছি। আর যেহেতু ওখানকার বড় জায়গাটা ছিল যে ওই মানুষগুলো সবাই ওখানকার পাশাপাশি এবং তারাই আমাদের অডিয়েন্স, ফলে সবার সাথে যুক্ত এখানে। আমরা পুরো নাটকটার এই মানে আপনার হলো যে নাট্যকারের জায়গা থেকে অথবা এই শুরুটা হয়েছে আমরা এভাবেই মূলত কাজটা করেছি। ডিউরেশন ছিল এটা আমাদের ডিউরেশন ছিল 1 ঘন্টা। ভিডিওতে আমি কিরকম 35-6 মিনিট পেয়েছি না, ওখানে ভিডিওতে হচ্ছে কি, ভিডিওটা ওই কিছু অংশ হয়েছে কিছু অংশ হয়নি, তারপরে মানে পুরোটা ঝামেলা হয়েছে, কিন্তু পুরো ডিউরেশনটা হচ্ছে আমাদের 1 ঘন্টা। 1 ঘন্টা 2-3 মিনিট হয়তো হবে, কিন্তু ধরে নিলাম 1 ঘন্টা, সব মিলে 1 ঘন্টা। স্পেস নির্বাচন হওয়ার পরে আপনি পাণ্ডুলিপিটা আমরা স্পেস নির্বাচন করলাম, আমরা হলো যে আমরা ইতিহাসের কোন কোন জায়গাগুলোকে আমরা কথা বলতে চাই এবং কীভাবে বলতে চাই সেগুলোকে আমরা মোটামুটি নির্ধারণ করলাম নাট্যকার সহ। তারপরে নাট্যকার পাণ্ডুলিপি লেখা শুরু করলেন এবং তারপরে নাট্যকার পাণ্ডুলিপি লিখে ও আমাদেরকে দিলেন। আমরা এবার এই পাণ্ডুলিপি নিয়ে আবার এই পাণ্ডুলিপি রচনা হওয়ার পর কোনো ভুল ভ্রান্তি আছে কিনা, কোনো ঝামেলা আছে কিনা, আমরা ইতিহাস থেকে নিলাম, সাক্ষাৎকার নিলাম, আবার আমরা ওখানকার যারা হলো বয়োজ্যেষ্ঠ মানুষ তাদের সঙ্গে আমরা এটা আলোচনা করেছি যে আমরা ঠিক আছি কিনা, এবং সবাই একমত হয়েছে যে হ্যাঁ এই ঘটনাই হয়েছে। তারা আরও অন্য ঘটনা বলতে চেয়েছে, কিন্তু এক নাটকে তো আপনি পৃথিবীর তাবৎ ঘটনা বলতে পারবেন না, মানে তাবৎ বলা যায়ও না। ফলে আমরা গুরুত্বপূর্ণ ঘটনাগুলোকে নিয়ে মূলত কাজ করেছি। এই এবার যে যখন স্ক্রিপ্টটা হাতে পেলেন, পরিবেশনার জায়গা থেকে যে পারফর্মার কালেক্ট করা আচ্ছা, এবার আমরা যখন স্ক্রিপ্ট পেলাম, স্ক্রিপ্ট পাওয়ার পর আমরা পরিবেশনার জায়গা থেকে, যেহেতু আপনি জানেন এটা বাংলাদেশ শিল্পকলা একাডেমির কাজ, তো তখন ওখানে হলো জেলা শিল্পকলা একাডেমি, এটি মূলত আয়োজনের দায়িত্ব ছিল জেলা শিল্পকলা একাডেমি। জেলা শিল্পকলা একাডেমির ওখানে কালচারাল অফিসার আছে, ডিসি হলো সভাপতি, ডিসি মহোদয়, উনি এর দায়িত্বে থাকেন। তো তখন আমরা ওখানে একটা নিয়ম আছে, আপনি ওগুলো আছে, ওগুলো সব দেখবেন, আপনি সবাই একই রকম নিয়মে করেছি। ওখানে যে একটা কমিটি করতে হয়, প্রযোজনা কমিটি করতে হয়, তারপরে হলো তারা মূলত পারফর্মার শিল্পকলা একাডেমি, জেলা শিল্পকলা একাডেমি আগে থেকে সংগ্রহ করে রেখেছেন। তো আমার এই নাটক করতে যেয়ে আমরা যখন স্ক্রিপ্ট লেখা হয়ে গেল, তখন আমরা দেখলাম যে এই নাটকটা করতে গেলে যদি আমরা সব ধরনের দৃশ্যগুলোকে সুন্দরভাবে আমরা করতে চাই এবং ওই গণহত্যার সময়টাকে আমরা যদি দেখাতে চাই, অথবা হলো যে আমরা যদি গণহত্যার এনভায়রনমেন্টটাকে ক্রিয়েট করতে চাই, পরিবেশটাকে যদি আমরা তৈরি করতে চাই এবং ওই স্থানের পরিবেশটাকে তৈরি করতে চাই, তাহলে আমাদের 100-র উপর পারফর্মার লাগবে। তো তখন 100-র উপর পারফর্মার আমি বললাম, তখন ওখানে জেলা শিল্পকলা একাডেমির যে দায়িত্বে কালচারাল অফিসার, ওনাকে বললাম। তো উনি তখন হলো পারফর্মার ডেকেছিলেন, তো প্রায় 200-র মতো। আমরা সেখান থেকে 110 জন পারফর্মারকে নির্বাচন করি। তো ওখানকার হলো থিয়েটার কর্মী যে দলগুলো আছে, সেখানে আরও আমাদের পারফর্মার কারা কারা, ম্যাক্সিমাম হলো থিয়েটার কর্মী সবাই। তারপরে হলো ওখানে যে আমাদের যে লোকনাটকের যে অনেকগুলো দল আছে, তাদের কিছু পারফর্মার ছিল। তারপরে যাত্রা দলের ওখানে অনেক পপুলার, যাত্রার অনেক মানুষ আছে, অভিনেতা অভিনেত্রী আছে, আমাদের অনেক মানুষ আছে যাত্রা দল থেকে আসা। ফলে এরকম মানে আপনি হলো আমাদের লোকনাটকের যে পালা করে তারাও আছে, যাত্রার পারফর্মাররা ছিল, থিয়েটার যারা করে, একেবারে নাগরিক থিয়েটার যারা করে, ওখানে যে দলের সদস্য তারাও আমাদের সঙ্গে কাজ করছে, ওনারাও আমাদের সঙ্গে, এবং অনেক বয়স্ক থেকে একেবারে অল্প বয়সী, এবং শিল্পকলা একাডেমিতে নাচের টিম যারা ছিল তারা আমাদের সঙ্গে কাজ করেছে, অভিনয়ের টিম যারা ছিলেন তারা আমাদের সঙ্গে কাজ করেছে। এই জন্য টোটাল মিলে আমরা শেষ পর্যন্ত 100 জন আমরা কাজ করেছি। শেষ পর্যন্ত আমরা 100 জন মিলে এই পারফর্মার ছিল আমাদের, ব্যাক স্টেজ ছাড়া।
পারফরমেন্স যে যেহেতু ওরা পরিবেশ থিয়েটারটা নতুন, সবার জন্য নতুন, আপনি হয়তো করেছেন, আপনার একটা এক্সপিরিয়েন্স আছে, কিন্তু ওদের জন্য কিন্তু নতুন একটা টার্মস। সে জায়গা থেকে ওদের দেখুন, বিষয়টা হলো যে আপনি যখন বাইরে কাজ করতে যাবেন, এইসব জায়গায় কাজ করতে যাবেন, তখন আপনি যদি আগে থেকে পরিবেশ থিয়েটার করে যদি আপনি চিন্তা করেন, আপনি যদি রিসার্চ সেখানে বোঝানোর চেষ্টা করেন, অথবা আপনি যদি তাত্ত্বিকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা শুরু করেন, তাহলে আসলে আপনি থিয়েটারটা করতে পারাটা খুব মুশকিল হবে বলে আমি মনে করি। আপনি একটা থিয়েটার করবেন, আপনি থিয়েটারটা এভাবে করবেন, এত মানে আপনি এই সাধারণ যে অভিনেত্রী, ওরা যথেষ্ট ট্যালেন্ট, এটা ভাবার কোনো কারণ নেই যে ওনারা কিছু জানেন না বা ওনাদেরকে। তা আপনি আগে এই পরিবেশে আপনি কীভাবে এই নাটকটি করবেন। আপনি যখন গল্পটা আছে, এবং মনে রাখতে হবে পারফর্মার হলো তারাই যারা এই ঘটনাটা 50 বছর ধরে শুনে আসছে। এই পারফর্মার যদি আমি অন্য জায়গা থেকে নিতাম, লালমনিরহাটের যদি ধরেন যে আমরা যে কাজটা করছি, ঢাকা থেকে পারফর্মার নিয়ে গেলাম, তাদেরকে এই গল্প বুঝাতে যেয়ে আপনি বা এই ঘটনাটা বলতে গেলে আপনি ক্লান্ত হয়ে যেতেন। কিন্তু ওখানে যে চরিত্রগুলো যে কাজ করছে, তারা কোনো না কোনোভাবে কিছু চরিত্র আছে সরাসরি ওই সময় ওখানে ওখানে যে বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রাম হয়েছে, সরাসরি মিছিল করেছে, তারা ঘটনা জানে, এবং যে চরিত্রগুলোর পারফরমেন্স করছে সেই চরিত্রগুলোকে সবাই চেনে, তারা দেখেছে, যারা মারা গেছে তাদেরকেও চেনে, যারা বয়োজ্যেষ্ঠ যে আমাদের পারফর্মাররা ছিলেন, আবার অল্প বয়সী যারা পারফর্মার ছিলেন, তারা ওই ঘটনাটা সবাই জানে। কারণ লালমনিরহাটে তো ম্যাসিভ গণহত্যা হয়েছে, এমন না যে ছোটোখাটো গণহত্যা হয়নি, এবং এত লালমনিরহাটে গণহত্যা হয়েছে, এবং লালমনিরহাটে তো পুরাটা হলো আপনি রেল অধ্যুষিত অঞ্চল, এবং ওগুলো একসময় বিহারি অধ্যুষিত অঞ্চল ছিল, ফলে লালমনিরহাটের তো সবাই এটা জানে। ফলে আপনি তো এই মানুষগুলোকে নতুন করে খুব বেশি ইতিহাস বলার কোনো দরকার নেই, কারণ এই ইতিহাসটা তারা জানে, এবং ওনারা যে ইতিহাসটা জানে, আমরা যে নাটককে নির্মাণ করেছি সেই ইতিহাসের সাথে আলাদা কোনো ফারাক নেই, বড় ধরনের কোনো ফারাক নেই। ওরা যে স্টেশনে যে এরকম একটা গণহত্যা হয়েছে, এটি সবাই জানে। আপিয়াটে যে গুলি করে একবারে যে 50 জনকে মেরেছে, ওটা লালমনিরহাটের এটা মুখে মুখে আছে। আমরা এই বিষয়গুলোকে নিয়ে এসেছি, পারফর্মাররা যখন আমরা বলেছি, তখন সে যার বাবার কাছে শুনেছে, কেউ মায়ের কাছে শুনেছে, কেউ দাদির কাছে শুনেছে। এবং মজার কাহিনী শুনবেন, আমরা যখন নাটক করছি, আমরা যখন ওখানে রিহার্সাল করছি, সে বৃদ্ধা মহিলা, সে এসে বলছে যে এভাবে হয়, এখানে এরকম করে হয়নি না, এরকম না, আরও মানে খারাপভাবে ওরা আসছিল, মানে আমাদেরকে অভিনেতাদেরকে ওখানকার লোকজনই সহযোগিতা করছে। আমরা ওই সময়কার লোক, উনি ওটা স্বচক্ষে দেখেছিলেন। উনি বলছে যে আমি ওখানে ছিলাম, এই বৃদ্ধা মহিলা স্টেশনে তখন ছিল, বলছে স্টেশনে আমার সামনে এটা হয়েছে, আমি শুয়েছিলাম এবং মরার মতো হয়ে শুয়েছিলাম বলে বেঁচেছিলাম। এখন সে পারফর্মারকে এসে বলতেছে যে তুমি ওরকম না, ওই দিন এরকম হয়েছে। পারফর্মারের গা শিরে যাচ্ছে, বলছে যে এরকম, মানে সে এখানে নিজে ছিল উপস্থিত। আপনি বোঝার চেষ্টা করেন, মানে এখানে সবার অংশগ্রহণ আছে। এই পুরো আমাদের ঘটনার সঙ্গে যে বড় বড় চরিত্রগুলো আছে, তার 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 ছেলে আছে আমাদের সঙ্গে, কোনো না কোনোভাবে তার মেয়ে আছে আমাদের সঙ্গে, তার পাড়া প্রতিবেশী আছে, তারপরে অথবা কেউ জীবিত ছিল। হ্যাঁ, ওখানে একটা মানে একেবারে সরাসরি যে মানুষগুলো যুক্ত ছিল, সেই মানুষগুলো এসে দেখছে, তার বলছে হ্যাঁ এইটাই এরকম ঘটনা ঘটছে, এবং তারা রিহার্সাল দেখে কাঁদত, চোখের পানি ফেলতো, বলছে যে হ্যাঁ এরকমই হয়েছে। এবং যে বীরঙ্গনার আমরা কথাগুলো বলতেছি, সেই বীরঙ্গনা নিজেই নাটক দেখতে এসছে, এবং তার কথাই আমরা বলেছি, কিন্তু আমরা সরাসরি নাম বলিনি, কিন্তু ঘটনাটা তার, সেই ঘটনাটাই আমরা ওখানে দেখিয়েছি, এবং সে বসে বসে কাঁদছে। তা আপনি তো এখানে তো আপনি এই ইতিহাস এবং হলো যে স্থানের গুরুত্ব কিন্তু এখানেই। আমরা প্রথমে আমরা তো এখন চাইলে তো আমরা ওই জায়গায় যে নাটকটা পুরো একটা রিহার্সাল করতে পারি না, তা আমরা কাঠামোটা তৈরি করেছি শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে, এবং একটা মাঠ, যে মাঠে মূলত বড় ধরনের ভাষণ হয়েছে, মানে মানে আমাদের এখানকার ছাত্র সংগ্রাম পরিষদ নানাবিধ ট্রেনিং নিয়েছে, সেই মাঠটাই আমরা মূলত যাই আবার রিহার্সালও করেছি। সবাই বলতেছে যে এই মাঠের এই জায়গায় তখন নাম ছিল জিন্না মাঠ, ঠিক আছে, যে এই জায়গায় ভাষণ হয়েছে, এই জায়গায় কথা হয়েছে, এই জায়গায় আমরা হলো পতাকা উঠিয়েছি। হ্যাঁ, পাকিস্তানের পতাকা নামিয়ে বাংলাদেশের পতাকা উঠানো হয়। যে জায়গাগুলোতে এই ঘটনাগুলো ঘটছে, সেই জায়গায় আমরা বিকেল করে রিহার্সাল করছি, কারণ শিল্পকলায় 100 জনকে নিয়ে জায়গা হয় না। তা আপনি কি বুঝতে পারছেন যে তাহলে সবাই যুক্ত হয়ে যাচ্ছে তো ঘটনার সঙ্গে, ওরা বলছে এখানে
ওরা জানে আবার এটা, ওখানকার তো সবাই তো লোকাল, সবাই তো জানে যে এই জায়গায় পতাকা উত্তোলন, আবার ওগুলো জায়গা মার্ক করা আছে, ফলে বিষয়টা অনেক সহজ। তো ওই মাঠটাই আমরা মূলত কাজ করেছি। আচ্ছা, আমি বলতে চাইছিলাম যে যেহেতু প্রসিনিয়াম থিয়েটারের সঙ্গে বা যাত্রা বা আচ্ছা হ্যাঁ, তাহলে এই মানুষগুলোকে আমরা মূলত নাটক করছি। হ্যাঁ। তো এখন আপনি যদি আপনি মানে মূল দেখেন বিষয়টা কোথায় দাঁড়ায়, তা আমরা তো মূলত থিয়েটারটা করছি। এখন থিয়েটারে তো বেসিক জায়গায় আপনি প্রতিনিয়মে যা করলো যা করতে হবে, আপনি হলো আপনি যদি এরেনাতে করেন তাই করতে অ্যাক্টিংটা তো করতে হবে, করতে হবে। তো ওরা তো অ্যাক্টর। তো এবার আপনি ওই মানুষগুলোকে আপনি এই স্পেসে একটু রিয়েল স্পেসে নিয়ে এসে যদি ফেলে দেন, সে রিয়েল স্পেসে সে অ্যাক্টিং করতেছে, এটা তার জন্য খুব কঠিন কিছু মনে হচ্ছে না। মানে তার জন্য আলাদা করে ভাবার খুব একটা দরকার নেই। কিন্তু আমরা শুধুমাত্র থেকে ঠিক টেকনিকগুলো যে আছে, যে রিয়েল স্পেসে কাজ করার জন্য যে টেকনিকগুলো, হ্যাঁ সরি একটু পজ দিই, হ্যাঁ একটু পজ দেন, একটু পজ দেন। তো আপনি যদি ওভাবে চিন্তা করেন, তাহলে আপনি দেখেন বিষয়টা সহজ হয়। এত কঠিন করেন না, কঠিন করলে থিয়েটারটা করা যায় না আসলে। আপনি তো ওই মানুষগুলোর সঙ্গে কাজ করতে গিয়েছেন, এই মানুষগুলোকে এত কিছু কঠিন আপনি এমন পরিস্থিতি তৈরি করেন যে আপনি শেখনার যা বলেছে, রিচার্ড শেখনার যেভাবে বলেছে যে সেই আবেদনটা এমনি তৈরি করা যায়, কারণ ওরা তো থিয়েটারের মানুষ। আপনি অ্যাক্টিংটা আমরা এখানে তৈরি করলাম, আমরা কিভাবে তৈরি করছি, দৃশ্যগুলো কিভাবে তৈরি করছি, আমরা তাদেরকে প্রসিনিয়ামের একটি মানে ভিতরে আমরা বা মাঠের মধ্যে আমরা করছি, কিন্তু আমরা কিন্তু তৈরি করছি হলো কোন দৃশ্য তৈরি করছি, যে ওরা হলো কিভাবে ফাইট করেছে ওখানে, বা ওখানে বিহারীদের সঙ্গে নানাবিধ ঘটনা ঘটেছে। মসজিদ থেকে আজানের পর মোয়াজ্জেম সে হলো বিহারি একজন, সে হলো ছুরি হাতে নিয়ে ঘুরে বেরিয়েছে। তো এগুলো সবাই জানে ওখানকার ঘটনা, আমরা ওইভাবে তাদেরকে ওপেন জায়গায় আমরা তাদের রিহার্সেল করিয়েছি, এবং যে জায়গাগুলোতে এই ঘটনা ঘটেছে সেই জায়গায় আমরা গিয়েছি পারফর্মাররা। আর পারফর্মাররা আমি কি যাব, পারফর্মাররা দেখলো, যাকে বললাম বলছে যে স্যার ওখানেই আমার দোকান, ওখানে সে দোকানদার, সে বলে স্যার ওখানেই আমার দোকান, আমি তো মানে এখানেই থাকি। বলছে যে রাস্তা দিয়ে গেছে ওই রাস্তায় আমার দোকান। আপনি নতুন করে তাদেরকে বলার কিছু নেই, আমরা শুধু তাদেরকে ধরিয়ে দিয়েছি। যেহেতু একটা থিয়েটার করছি, যেহেতু এটা পুরো একটা নাটকের কাঠামো আছে, আমরা সেই কাঠামোর মধ্যে আদি অন্ত মিলে কিভাবে সুন্দর করা যায় সেটাকে আমরা করেছি। এবার দেখেন তাহলে আপনি কি হলো যে আপনি তাদেরকে আমরা আলাদা করে কোনো কিছু এনভায়রনমেন্ট থিয়েটার বলে কি তাকে আমরা বুঝালাম না, কিন্তু আমরা কি করলাম এনভায়রনমেন্ট থিয়েটারটা করলাম, কিন্তু ওইভাবে না। ওখানে শরণার্থীর একটা টিম যারা চলে যায়, আমরা একটা বিশাল একটা দৃশ্য করেছি শরণার্থী, যেখানে 80 জন 90 জন মানুষ শরণার্থী টিমে যাচ্ছে। তেমন ওখানে কিছু বয়স্ক মানুষ আছে, আপনি মনে হয় দেখেছেন, যারা সরাসরি শরণার্থীতে ওখানে গিয়েছে মোগলহাট দিয়ে। ফলে আমাকে কোনো কিছু বলতে হয়নি, ওনারা বলছে ওনাদের বাকিদেরকে জুনিয়রদেরকে, মানে যারা অল্প বয়সী তাদেরকে বলছে ওরা কিভাবে গিয়েছে সেই অভিজ্ঞতা বলছে। আমরা ঠিক সেটাই করেছি। পুরাই এক ধরনের ডিরেক্টর টাইপের মানে নির্দেশনার যে কাজটা। হ্যাঁ, এটা সবাই মিলে বিষয়টা, থিয়েটার তো একার না, এটা সবাই মিলে। আর হলো আপনি যে স্পেসে কাজ করছেন সেই স্পেসটা তার, আপনি যে বিষয় নিয়ে কাজ করছেন সেই বিষয়টা ওনাদের, ঠিক আছে? তাহলে আপনি এখানে নতুন করে কি বলবেন? আপনি শুধু ধরিয়ে দিচ্ছি, আমার দায়িত্ব ছিল ধরিয়ে দেয়া যে আমরা দৃশ্যতে কি বলতে চাই, কতটুকু বলতে চাই, এই পরিমিতিটা রাখা। আর হলো যে আমাদের কথাগুলো আমরা বলতে পারতেছি কিনা, ওই চরিত্রগুলোকে ঠিকমতো বলতে পারতেছি কিনা, এইটুকু জায়গা আমরা করে দিয়েছি, বাকিটা ওনারা তৈরি করে নিয়েছেন, এবং আমরা সর্বদাই আমরা তাদের সঙ্গে ছিলাম। এর সহজ করে যদি দেখি, এখন আপনি যখন আমরা যে প্রতিনিয়মে করলে হয়তো আর এক রকম হতো, বা গল্পটা যদি আমি এই কথাটা আপনাকে এক সময় বললাম, যেমন ওই গল্পটা যদি আমি যা মাদারীপুরে করি, বা এই গল্পটা যদি আমি চট্টগ্রামে করি, বা আমি যদি সিলেটে করি, তো এইটা কানেক্ট করা যাবে না, কারণ ওই স্পেস এবং ওই বিষয় এবং ওই চরিত্রগুলোকে চেনে না কেউ। স্পেস বলে দিচ্ছে, তো এখন স্পেস বলে দিচ্ছে সব কিছু। আর যে জায়গাটায় ঘটনাটার, এই জায়গাটা ওরা ওটা একটা মাঠ, ওখানে সামনে একটা মাঠ আছে, একটা বিশাল ভাঙা ঘর, হ্যাঁ, এখানে সবাই আসে, এখানে ছবি তোলে, এই করে সেই করে, এটা সবাই চেনে, এবং এখানে এই ঘটনা ঘটেছে। তা আপনি তো দুইটা ঐতিহাসিক একটা জায়গা, এবং তারপরে হলো একটা শিল্প সংস্কৃতির সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা ছিল এই আমাদের যে স্পেসটা, মাঠটা, যে স্পেসটাকে আমরা বিল্ডিংটাকে ব্যবহার করেছি, তা সেটাও সবাই জানে। এই হলো আমাদের আমাদের নাটক নির্মাণ প্রক্রিয়াটা এরকম করেছিল। ফলে আমার কাছে চ্যালেঞ্জটা ছিল ডিজাইনটা, যে ওই স্পেসটাকে আমরা ক্রিয়েট করতে পারছি কিনা, বা যে দৃশ্যগুলো তৈরি করছি সেই দৃশ্যগুলোকে আমরা হয়তো ওখানকার কথা বলছি, ওখানে দাঁড়িয়ে কথা বলছি, পাশের একটি জায়গার কথা বলছি, সেই সময় ওই দৃশ্যটাকে আমরা তৈরি করতে পারছি কিনা, সেই এনভায়রনমেন্টটাকে তৈরি করতে পারছি কিনা, সেই পরিবেশটাকে তৈরি করতে পারছি কিনা, যেহেতু এখানকার দর্শক ওই পরিবেশটা জানে।
যদি ওই পরিবেশটা না জানতো তাহলে আমি তো অন্যভাবে করতে পারতাম, কিন্তু তারা তো জানে সব রিয়েল স্পেস। ফলে আমাদের চ্যালেঞ্জটা ছিল ওই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করা যে এনভায়রনমেন্টটা রিয়েলি ছিল সেই সময়। আমরা সেটা করার চেষ্টা করেছি এবং আমরা অডিয়েন্স আমাদেরকে যেটা বলেছে তারা মনে করছে যে হ্যাঁ এই জায়গাগুলোর মধ্যেই তারা ছিল বা তারা দেখেছে এই জায়গাগুলো। ফলে এটা জায়গা থেকে আপনি স্পেস যদি ডিজাইনটা আপনি মানে পরোক্ষভাবে না, স্পেস তো আমি একেবারে দৃশ্য ধরে ধরে স্পেস করেছি, কারণ আমার স্পেসের চ্যালেঞ্জ ছিল। কারণ হলো যে আমরা যে জায়গায় কথা বলেছি সেখানেও তো আমাদের ঘটনা ছিল, আবার হলো অন্য অন্য জায়গার ঘটনা ছিল। কিন্তু ওই জায়গায় একটা জায়গায় বলি আমরা আমরা তো তাবৎ গল্প লালমনিরহাটের ঘটনা বলেছি। ফলে আমরা সেই স্পেস ডিজাইনের জায়গা থেকে হলো যে আমরা দৃশ্যান্তরের সঙ্গে সঙ্গে সেই স্পেসের এবং ঘটনা মজার কাহিনীতে আপনি লালমনিরহাট একটা জেলাতে সব জায়গায় তো একই সঙ্গে সব কিছু ঘটেনি না। তো ঘটনাও তো লালমনিরহাটে তো ঘটনার একটা ক্রোনোলজি ছিল, তাই না? তা আমরা ওই ক্রোনোলজি মেনটেন করেছি। অর্থাৎ মানে আপনি যেটা ধরেন যে এই 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 জায়গায় যা ঘটেছে এখানে যা ঘটেছে তার পরের দিন ঘটেছে। ভৌগোলিক জায়গা থেকে হ্যাঁ, ভৌগোলিক জায়গা থেকে, ওই ভূগোলের জায়গা থেকে ওই এই গ্রামে এক গ্রামে যা ঘটেছে তার পরের গ্রামে হয়তো বা অন্য একটা জায়গায় হলে আরেক দিন ঘটেছে। তো ফলে তো আর আর মেসিভ কিছু ঘটনা ঘটেছে একসঙ্গে লালমনিরহাটে, সেগুলোও আমরা রেখেছি। তো এখন আপনি তাহলে আমাদের ক্রোনোলজি করা সহজ না, মানে সাজানোটা তো সহজ। আমরা ওইভাবে সাজিয়েছি, আমরা সাজিয়েছি একেবারে তারিখ ধরে ধরে। অর্থাৎ আমরা বোঝার চেষ্টা করছি 7 তারিখ থেকে যে মেসির যে গণহত্যাটি হয়েছে 6 তারিখের মে মাসে এই পর্যন্ত আমরা ক্রোনোলজি করার চেষ্টা করেছি। এবং তারপরে তো আসলে আর ওইরকম গণহত্যা হয়নি, তারপরে যুদ্ধের ঘটনাটা ডিফারেন্ট হয়ে গেছে, মানুষ তো পালিয়ে ইন্ডিয়া চলে গিয়েছে এবং তখন তো মানুষ শুনশান, বাকি যেগুলো হয়েছে সেগুলো ডিফারেন্ট। বাকি যা হয়েছে 6 তারিখের পরে তার বেশিরভাগ হলো বীরঙ্গনাদের কাহিনী এবং হলো যে নির্যাতনের কাহিনী, সেগুলো আমরা নিয়ে এসেছি। কিন্তু মূল মেসিভ গণহত্যাগুলো কিন্তু তার আগে হয়েছে। ফলে আমরা তাতে আমরা সময় পেয়েছি, যেহেতু আমরা ওই সময় ধরে ধরে ক্রোনোলজিক্যালি গিয়েছি এবং সেই হিসেবে ভূগোল সাজানো হয়েছে। ভূগোলটা আমরা লালমনিরহাটের পুরো ম্যাপটাকে নিয়ে আমরা কাজ করেছি এবং আমাদের ডিজাইনটাই পুরো লালমনিরহাটের ম্যাপ ছিল। মানে আমরা যে স্পেস ডিজাইন করেছি এটা আপনি যদি ভিডিওতে বোঝা যাবে না, আমরা যদি ওখানে রিয়েল স্পেস না দেখলে ঠিক বোঝা যায় না, একটু দেখা যাচ্ছে শুধু অ্যাক্টিং দেখা যাবে। ওখানে রিয়েল স্পেসে গেলে আমরা পুরোটা কিন্তু রিয়েল স্পেসে হয় কি, যেহেতু এটা ওপেন এয়ারে হয়েছে, মানে আমরা যদি পরিবেশ থিয়েটার করছি বাইরে যেহেতু করছি উন্মুক্ত জায়গায় করেছি, তো আপনি অনেক সময় দর্শক নিয়ন্ত্রণ করা যায় না। এখন দর্শকের জন্য যেহেতু আমরা আলাদা করে কোনো ধরনের না, দর্শকটাকে আমরা ওই জায়গাটাকে ব্যালেন্স করার চেষ্টা করেছি। ফলে আমরা শুরুতে যতটা মেনটেন করতে পেরেছি যে এটার স্পেসটাকে ওই লালমনিরহাটের যে ভূগোল এবং লালমনিরহাটের যে যুদ্ধের যে ম্যাপ বা ওই সময় যে গণহত্যার যেরকম সেটাকে আমরা একটা ডিজাইন করেছি এবং তাতে আপনার মনে হবে কেউ যে লালমনিরহাট সম্পর্কে জানে সে মনে হবে হ্যাঁ এটা লালমনিরহাট। সাজানোই আছে অডিয়েন্সভাবে ওইভাবে সাজানো আছে, মানে অডিয়েন্সকে পর্যন্ত আমরা ওইভাবে সাজিয়েছি। কিন্তু দেখা গেল যে নাটকের অর্ধেকে যে দর্শক এত বেড়ে গেল এবং আমাদের একটা ধারণা ছিল হয়তো দর্শক খুব বেশি 10,000 হয়তো হবে, কিন্তু আমরা শেষে যে মানে এত 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 দর্শক হয়েছে যে আমরা আর কোনো কিছু ভাবতে পারিনি। এবং স্বাভাবিকভাবে হ্যাঁ মানে আর স্বাভাবিকভাবে হলো যে ওই যে অডিয়েন্সের স্পেসটাকে আমরা আর ডিজাইনে রাখতে পারি না। আপনি তো ফাঁকা রাখতে পারবেন না ওখানে, এত দর্শক হলে আপনি ফাঁকা রাখতে কী করে। এটা আমাদের এক্সপিরিয়েন্স গুড যে আমরা শেষ পর্যন্ত গল্পটা শোনাতে পেরেছি এই এবং ওনাদের গল্পটা বলেন। তারপর স্যার পরিবেশনার জায়গা থেকে যে আপনার পারফরমেন্স স্টাইলের জায়গা থেকে আমাদের যে লোকনাট্য কোনো আঙ্গিক বা কোনো ধরনের দেখুন আমি এখানে থিয়েটার করছি, ফলে পরিবেশনার জায়গা থেকে এটা লোকনাটকের আঙ্গিক কিনা বা এটা নাগরিক নাটক কিনা বা এটা না, আমি একটু থিয়েটার করেছি। এই থিয়েটার করতে যেয়ে এই গল্পটি করতে যেয়ে আমি আমার যা যা মনে হয়েছে, আপনি যদি বলেন যে এখানে লোকনাটকের উপাদান আছে আছে, কারণ আপনি যদি বলেন যে ইউরোপীয় নাটকের উপাদান আছে আছে, আপনি যদি বলেন যে এটা হলো যে আপনার সংস্কৃত নাটকের উপাদান আছে আছে, আমার এটি বিষয় না। আমার বিষয় হলো যে শেষ পর্যন্ত গল্পটা সুন্দর করে আমরা এই মানুষগুলোকে গল্পটা শোনাতে পারছি কিনা, এটা আমাদের কাছে বড় চ্যালেঞ্জ ছিল। কারণ এই গল্পটা এই মানুষদের ওনাদেরই গল্প, নতুন প্রজন্মকে আমরা এই গল্পটা শোনাতে চাচ্ছি যে এই যে প্রজন্মটি এই গল্পটি প্রায় ভুলিয়ে যেতে যাওয়া শুরু করছে, সেই প্রজন্মকে আমরা একটা গল্প শোনানোর চেষ্টা করছি। তা আমাদের কাছে গল্পটা খুব গুরুত্বপূর্ণ এবং সেটা কিভাবে করলে সেই গল্পটা সুন্দর করে শুনবে সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল। ফলে কি আমরা নিয়ে এই কাজটি করছি এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ, অন্তত আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল না, মানে আমাদের
টিমের কাছে এটা গুরুত্বপূর্ণ ছিল না। ফলে আপনি যদি এই আমরা কি ফর্ম ব্যবহার করছি এরকম কোনো ফর্ম না, আমরা একটা থিয়েটার করেছি, থিয়েটারে যা যা মনে হয়েছে তাইটাই আমরা করেছি। তাহলে স্যার লোকনাট্য, যে লোকনাটক আলাদা স্পেসিফিক একটা আঙ্গিক, যেমন লোকনাটক না, আমরা এরকম কোনো ফর্ম ব্যবহার করিনি। আমি বলছি স্যার যে হ্যাঁ। যখন লোকনাটক হয় বা কাজল রেখা কোনো একটা, কাজল রেখাই থাকে লোকনাটক হয়, যখন যে পশ্চিমে হয় তখন কিন্তু এটাই কথানাটক আলাদা। কিন্তু পরিবেশ থেকে আপনি যেটা বললেন যে আমরা জাস্ট থিয়েটার করেছি, কিন্তু দর্শকরা এটা পরিবেশ থিয়েটারই করছি। যদি আমাকে বলেন এটা সবকিছু পরিবেশ মিলিয়ে। থিয়েটার, সব কিছু মিলে এটা আমরা পরিবেশ থিয়েটার করেছি। আমরা এখানে অন্য কোনো ধরনের বিষয় নেই আমাদের সঙ্গে। এখন আপনি কি যখন আপনি লোকনাটক করছেন, আপনার তো তাত্ত্বিক মানুষ করছি, লোকনাটক যখন আমরা করছি, লোকনাটক বলছি, তা সেখানে কি এই স্থানীয় সার্ভিসের অ্যাক্টিং নেই? অবশ্যই আছে। তা আপনি তো সেটা বলছেন না কেন? আমি সে জায়গা থেকে বলছি স্যার যে মানে পরিবেশ থিয়েটার তাদের মানে সব কিছু মিলেই আমরা সব কিছু মিলেই যে আঙ্গিকটি নির্মাণ করার কথা চেষ্টা করেছি, এবং পড়ে রিসার্চ শেখানোর পরে যে জায়গাগুলোতে কথা বলার চেষ্টা করেছি, আমাদের কাছে মনে হয়েছে সব কিছু মিলে আমরা একটা পরিবেশ থিয়েটার করার চেষ্টা করেছি। রিসার্চ শেখানো কিন্তু সব কিছু মিলে গেছে। এটা সব কিছু মিলে ছাড়া এটা হবে না। এটা আপনি ইন্ডিভিজুয়ালি ছোটো ছোটো করে বিচ্ছিন্নভাবে এখানে কথা বলার কোনো সুযোগ নেই আসলে। কারণ এখানে কিন্তু অডিয়েন্স থেকে শুরু করে আপনার সাউন্ড থেকে শুরু করে আপনার মানে এখানে কোনো কিছু বাদ দিয়ে কোনো কিছু না। কারণ আমার অডিয়েন্স তো এটা আমার সাথে যুক্ত, ঘটনার সঙ্গে যুক্ত। একটা অডিয়েন্স আমাদের 500টা ছিল, পতাকা উঠিয়েছিলাম সেই দিন লালমনিরহাটে, যেদিন 8ই মার্চে যখন হলো পাকিস্তানি পতাকা নামে বাংলাদেশের পতাকা ওঠানো হয়, বলা হয় লালমনিরহাটের পুরো শহরে, হ্যাঁ, যে যেখান থেকে পেরেছে পতাকা উঠিয়েছে। তা আমরা 500 পতাকা সিম্বলিকভাবে উঠিয়েছিলাম। তা আমার পারফর্মার কি 500 আছে? তাহলে আমি 500 পতাকা উঠালাম কী করে? এটা আমরা ভিডিওতে পারিনি। এই জায়গাগুলো মনে হয় মিস করেছে ভিডিও। তাহলে এমন আমার তো অডিয়েন্স তারা পতাকা উঠিয়েছে, এবং আমরা অডিয়েন্সকে বলিও নেই যে পতাকা উঠাতে হবে। আমরা পতাকাগুলো রেখে দিয়েছি, বড় বড় বাসে পতাকাগুলো ফেলে রেখেছি সুন্দর করে, যাতে পতাকার অবমাননা না হয় সেটাকে সুন্দর করে এমনভাবে একটা ডিজাইনের মধ্যে ফেলে রেখেছি, মানে ফেলেন না, একটা বাঁশ দিয়ে আমরা রেখে দিয়েছি যেন পতাকার নষ্টও না হয়, কেউ যেন ঝামেলাও না করে, আবার হলো কেউ চাইলে যেন বাঁশটাকে সুন্দর করে আবার রাখতে পারে। এবং আমরা অডিয়েন্সকে বলিও নেই যে পতাকার বাঁশটাকে আপনি উঁচু করবেন, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, আমাদের পারফর্মার এটা শুরু করেছে কাজটি, আমাদের 10 জন পারফর্মার এই কাজটি শুরু করেছে। 500 পতাকা উঠলো কী করে তাহলে বলেন? দর্শক অংশগ্রহণ করেছে, তাহলে আমরা টোটাল পার্ট। এটা তো আপনি কোনোটা ছাড়া তো বিচ্ছিন্ন না। এবং যারা পতাকা উঠাচ্ছে, যারা পতাকা উঠিয়েছে, তারা অনেকে নাটক শেষে বলতেছে যে ওই দিন আমিও ছিলাম পতাকা উঠাতে। আমাদের আমার একটা এক্সপেরিমেন্ট ছিল, আমরা পুরো টিম মিলেছি, আমরা অনেক কিছু করবো না, দেখি না এই অডিয়েন্স কীভাবে নেয়, এবং অডিয়েন্স সেটা করেছে। এক অডিয়েন্স এসে বলেছে যে আমি সেদিন গরু নিয়ে গিয়েছিলাম, আমি একটা গরু নিয়ে এই যেতে চাই। এবং আমাদের নাটকের সাথে মানে আমরা যখন নাটক নির্মাণ করেছি অডিটোরিয়ামে, তখন আমাদের এটা দৃশ্য ছিল না। সে বাড়ি থেকে গরু নিয়ে চলে এসছে, গরু নিয়ে চলে এসে বলছে যে এই দৃশ্যটাতে আমি এটা করব, কারণ সেদিন আমার বয়স ছিল মাত্র 12 বছর। বলছে যে 4 দিন খাইনি, না খেয়ে আমাদের একটাই মাত্র গরু ছিল, এখন গরুটা কি করব? এই গরু নিয়ে আমরা মোগলহাটে যাওয়া শুরু করছি। কুলাঘাট দিয়ে পারে, ফুলবাড়ি দিয়ে, বালু দিয়ে, তিস্তা নদীর, ধল্লা নদীর পারে পারে আমরা যাচ্ছিলাম। বলছে যে ওটা কেউ না জানলে, ওই সময়টা না জানলে কেউ বুঝবে না। উনি যখন গরু নিয়ে যায়, উনাকে আমরা বলি নেই যে আপনি অ্যাক্টিং করেন। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, এটা তো রিয়াল, তো আমরা তো অনেক কিছু যাবে আমাদের, আর আসলে হাঁস মুরগি, তা আমরা গরুটা আমাদের ছিল না। উনি বাড়ি থেকে গরু নিয়ে এসে বলছে যে ওই সময় উনি যে ড্রেস পরেছে, ওই সময়ের মানুষ যে, উনি ওই সময় ড্রেস তো করতে পারে না, ওই সময় মানুষ যেরকম পোশাক পরেছে ওই রকম পোশাক ওনার বাসায় ছিল, সেই পোশাক পরে এসছে। পরে নিয়ে এসে বলছে যে স্যার আমি কিন্তু এই দৃশ্য করবো। আমি বলছি ওকে, নো প্রবলেম। উনি 2 দিন রিহার্সাল করলো গরু নিয়ে এসে, তারপরে করলো। আমাদের তো আরও ছিল গরু ছাড়াও, তো মানে আসলে রিয়েলি যেভাবে মানুষ গিয়েছে, ঠিক আমরা সেটা দেখাতে চেয়েছিলাম। তা আমরা ওনাকে তো বলিনি যে আপনি এসে অ্যাক্টিং করুন। সেই কারণে আমার শুরু করেছিলাম 100 জন পারফর্মার লক করে দেওয়ার পর আমার 110 জন পারফর্মার হয়েছে। ইচ্ছা থেকে আমরা যখন ওখানে স্পেসে যা রিহার্সাল করতেছি, তারা হচ্ছে বলতেছে যে এখানে এরকম একটা ছিল, এখানে আমি ছিলাম, ওকে ঠিক আছে আসুন। এরকম আমরা 10 জন পারফর্মারকে বাড়িয়ে দিয়েছি।
তাতে আমাদের নাটকের ঘটনার কোনো পরিবর্তন হয়নি এবং আমাদের কোনো কিছুর পরিবর্তন হয়নি, বরং আরেকটি বিউটি তৈরি হয়েছে, আরেকটা সত্য ঘটনা, মানে আরেকটা এনভায়রনমেন্ট যুক্ত হয়েছে এবং যে মানুষগুলোর এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা আছে। তো এটা হলো আমাদের কাজের পক্ষে। আমি জানি না অন্য জায়গায় কী হয়েছে, আমরা লালমনিরহাটে এইভাবে কাজ করেছি। এবার স্যার পরিবেশনের ক্ষেত্রে যে আপনাদের লাইট কস্টিউম, আচ্ছা, এখন আমরা কস্টিউম করেছি ওই সময়ে যা যা ছিল, কারণ যেহেতু আমাদের কাছে প্রচুর ম্যাটেরিয়াল ছিল, আমাদের কাছে ছবি ছিল, এবং যে মানুষগুলোর কাছে আমরা চরিত্র হিসেবে এসছে, চরিত্র হিসেবে যে মানুষগুলো, সেই মানুষগুলো তো আমাদের কাছে ছবি ছিল, এবং আমাদের কাছে কিছু বিভিন্ন জায়গায় সাদা কালো ছবি ছিল আমরা মিউজিয়ামে আমরা সাধারণত কস্টিউমটা করার চেষ্টা করেছি ঠিক রিয়াল ওই সময়ের ফিলটা দেওয়ার জন্য, যে পরিস্থিতিগুলো ঠিক ওইটা দেওয়ার চেষ্টা করেছি কস্টিউমের ক্ষেত্রে। লাইট করেছি তো মূলত আসলে আমাদের এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য। লাইট তো আমরা এটা এরকম না যে লাইট দিয়ে আমরা আহামরি অন্য কিছু করতে চাই, ঠিক আছে। লাইটটা করেছি যে এখন হলো ওই সময় রাতের বেলা একটা হলো 9 প্লাটুন নামে ওদের একটা নাইন একটা বড় একটা গ্রুপ ছিল, যারা হলো রাতের বেলা টর্চ লাইট নিয়ে ঘুরে বেড়াতো। তা আমাদের একটা দৃশ্য ছিল, আমরা উপরে টর্চ লাইট নিয়ে ঘুরে বেড়াতো। তা আমরা সেরকম একটা করেছি, ঠিক আছে। তো আমাদের উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য ছিল যে, এবং তারা সবাই বলতেছে যে হ্যাঁ এরকমই হয়েছে। এখন আমরা নাটক আমরা তো লালমনিরহাট পুরো শহর দেখাতে, নাটকে আমরা কি হয় একটা কম্পোজিশন থাকে, কম্পোজিশনের মধ্যে যতটুকু আমরা দেখাতে পারি তাই দেখিয়েছি। লাইটের ক্ষেত্রে তো আমরা উদ্দেশ্য ছিল যে পরিবেশটাকে যেন আমরা ওই সময়টাকে যেন আমরা ধরতে পারি, কিন্তু সেটা এক্সাজারেট করে না, অথবা সেটা হলো যে এটাতে আলাদা গ্রিমিক তৈরি করার জন্য না। আমরা আসলে তৈরি করতে চেয়েছি একটা রিয়েল ফিল দেওয়ার জন্য লাইট। আর বিহারির কস্টিউমে দেখলাম যে বিভিন্ন ধরনের আপনি কে বলছে? এখন যদি কেউ বলে যে বিহারি কি সবাই একই রকম পোশাক পরে, তা না। হ্যাঁ, তাহলে কি আমরা নাটক করছি বলে কি সব বিহারির এক পোশাক দেবো? সেদিকে দিয়ে আমার ছিল না না, ওটা আমি জানি না এটা কেমনি কি সম্ভব হয়, কি করে। কোরাস মানে কি, মানে ধরুন কোরাস মানে কি সবাই এক পোশাক, মানে যেটা আমরা ধরে নিই আর কি। তো ওটা ধরুন কোরাস না, তো এটা ইন্ডিভিজুয়াল প্রতিটা একটি করে চরিত্র। এবং আমরা দেখেছি যে ওখানে মজার কাহিনী কি জানেন, যে যারা ওখানে বিহারির চরিত্রে অ্যাক্টিং করতেছে তারা বিহারি পাড়ার। বিহারি পাড়া কি এখনো আছে? বিহারি পাড়া আছে, তো বিহারি পাড়ার লোকজন। এবং যাদেরকে যখন আমরা কস্টিউমের কথা বলছি, পোশাকের কথা বলছি, কালার আমরা সিদ্ধান্ত দিই, ওরাও বলছে বিহারিরা কী ধরনের, ওরা বিহারি তো ওখানে আছে, এবং ওই সময় কী ধরনের ওরা ছোটো থেকে সবাই দেখা এগুলো বিহারি পাড়ার লোকজন। এবং আমরা যখন দৃশ্য ভাগ করেছি, খেয়াল করে দেখেন, ওখানে হয়তো 15 জন অ্যাক্টিং করেছে, ওই 15 জন আলাদা, এরা যে অন্য দৃশ্যে আবার অ্যাক্টিং করে, কারণ আমাদের তো যেহেতু 100 জন মানুষকে রিঅ্যারেঞ্জ করতে হয়, কিন্তু আমরা ওই লোকগুলোকে ওই জায়গায় রাখছি, ওই যে লোকগুলোর ওই বিষয়ে অভিজ্ঞতা আছে। আপনি কি বুঝেননি? মানে 100 জনের মধ্যে যেখানে এক্সপেরিয়েন্স, যাদের যেখানে যে বিষয়গুলোতে এক্সপিরিয়েন্স আছে, সেই বিষয়গুলোকে তাকে আমরা বেশি করে নিয়ে আসার চেষ্টা করেছি। ফলে এখানে আমাদের কাছে এরকম না যে ও গুরুত্বপূর্ণ পারফর্মার, বিষয়টা ওরকম না। বিষয়টা ওই মানুষগুলোর ওখানে কীরকম এক্সপিরিয়েন্স। তো ওখানে 15 জন, যে 15 জনের মধ্যে 10 জনই কোনো না কোনোভাবে বিহারিদের সঙ্গে চলা বসা, উঠা বসা বা সব জানে। তাই এখন তো আসলে বিহারিদের ইন্ডিভিজুয়াল, ফলে পোশাকের কালার এরকম ছিল, এবং তারা ওইরকমই এক্স্যাক্টলি এরকম পোশাক করতো, এরকম কালারগুলোই ব্যবহার করতো। আমরা ওই কালারগুলোকে নিয়ে আসার চেষ্টা করেছি, ফলে আমরা এটাকে এক কালার বা অন্য কোনো কিছু না, কিন্তু পোশাকের কাটিংয়ের ধরন সবার এক, বিহারিরা এরকমই পড়তো। এই আপনি যদি বিহারিদের অনুষ্ঠানে যান, আপনি যদি বিহারি, তো এখন লালমনিরহাটে খুব কম, অল্প কয়েকটা ঘর বিহারি আছে, এখন তো সব বিহারি চলে এসছে হলো সৈয়দপুরে বিহারিদের ওই পোশাক এখনও পরে। কিন্তু আপনি সৈয়দপুরে বিহারিতে গেলে আপনি তো বুঝবেন না। আপনি সৈয়দপুরে যদি খুব ইন ডিপ ঘোরা শুরু করবেন, আপনার মনে হবে এটা বাংলাদেশেই না, বিহারি আলাদা, একটা বিহার মনে হবে এটা। হ্যাঁ, তাই মোহাম্মদপুরে তো আমাদের এরকম আছে, কিন্তু ওরা যেহেতু ব্যবসায়ী সবাই, তো নর্মাল আমরা যেরকম পোশাক পরি সেরকম পোশাক পরে, কিন্তু ওদের পোশাক ওরা যখন বিভিন্ন ধরনের অনুষ্ঠানে দিত ওইরকমই পোশাক পরে। একটা বিষয় স্যার, যে এই নাটকের পটভূমি ঘটনার বিষয়টি ছিল, আমরা তো বললাম যে আমাদের গণহত্যাটা মূল বিষয় ছিল। হ্যাঁ, গণহত্যার ভিতরে তো 64 জেলায় গণহত্যা হয়েছে, মানে গণহত্যা শব্দটা একটা আপনি দেখুন, আমি বুঝতে পেরেছি 64 জেলার যে গণহত্যা হয়েছে আমাদের 64 জেলার বিষয় না। আমাদের কাছে মনে হয়েছে যে লালমনিরহাটের যে গণহত্যা হয়েছে, আমাদের মূল বিষয় ছিল লালমনিরহাটের গণহত্যা। এর বাইরে আমরা কোনো কথা বলতে চাইনি, এবং এর বাইরে সারা বাংলাদেশে কী হয়েছে, পৃথিবীতে কী হয়েছে, ওই সময় কী হয়েছে, আমরা এটা বলতে চাইনি।
আমরা হয়তো একটা ভূমিকা শুরু করেছি 7ই মার্চের ভাষণের পর, কারণ যেহেতু ওখানে 8 মার্চ থেকে আসলে মূলত সব কিছু শুরু হয়ে যায়, আন্দোলন অমুক তমুক, তার আগে একটু ঘটনা ঘটেছে। তো আমরা আমরা আমাদের জায়গাটা এখান থেকে আমাদের ধরা, ফলে আমরা কিন্তু অন্য বাংলাদেশে কি হয়েছে না, আমরা বরং ওই জায়গায় যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটাই হলো আমাদের মূল পটভূমি, ফলে আমাদের কোনো জায়গার পটভূমি নেই, লালমনিরহাটের পটভূমি এখানে আছে। এইটা করতে গিয়ে কোনো ধরনের প্রবলেম বা কোনো ধরনের রাজনৈতিকভাবে কোনো ধরনের সমস্যা হয়েছে? না দেখুন, রাজনৈতিকভাবে এখানে কোনো সমস্যা হয় না, কারণ হলো যে আমরা তো এখানে কোনো ঘটনা বানিয়ে বলছি না। হ্যাঁ, তো আমাদের এখানে একটা মানে এটা অফ দ্য রেকর্ডে বলছি। তা মুক্তিযোদ্ধারা ভেবেছিল যে ওখানে একটা মুক্তিযুদ্ধ কমান্ডার, ওনারা ওনারা ওনাদের সাথে আমরা কথা বলতে চেয়েছিলাম, ওনারা ভাবছিল যে আমরা মনে হয় ইতিহাসের খণ্ডিত রূপ দেখাচ্ছি। আসলে ওনারা বুঝতে পারেনি যে আমরা তো পুরোটা ইতিহাস দেখাচ্ছি না, কারণ যখন গণহত্যাগুলো সংঘটিত হয়েছে তখন মুক্তিযুদ্ধ বলে কিছুই ছিল না। তারপরে না মুক্তিযুদ্ধ ট্রেনিং হয়েছে বাংলাদেশে এসেছে, এটা তো পরের ঘটনা। কিন্তু মেসিভ গণহত্যা যখন হয়েছে তখন তো হলো এখানে তো আন্দোলন সংগ্রাম ছাত্র সংগ্রাম পরিষদ ছিল শুধুমাত্র, আমরা ছাত্র সংগ্রাম পরিষদকে এখানে দেখিয়েছি, এবং ছাত্র সংগ্রাম পরিষদের যা যা কাজ আছে সব কিছু আমরা এখানে করেছি। কিন্তু আমাদের কাছে তো মুক্তিযুদ্ধের ইতিহাস আমরা ওখানে বলতে চাইনি, এটা অনেকে ভুল ভুল ভেবেছে। পরে ওনাদের সাথে আমাদের কথা হয়েছে, তা আমাদের দায়িত্বে যে এনডিসি ছিল ওনার অফিসে বসে কথা হয়েছে, কথা হওয়ার পর আমি যখন তাদেরকে বললাম যে এই ঘটনা, ওনাদেরকে স্ক্রিপ্ট দেওয়া হয়েছে, কিন্তু ওরা হয় যে বয়স্ক মানুষজন ওইভাবে স্ক্রিপ্ট পড়তে পারেননি। তো পরে যখন বললাম তখন ওরা বলছে ও আচ্ছা তাহলে তো বুঝতে হবে, কিন্তু আমাদের সাথে এরকম কোনো পলিটিক্যাল কোনো ঝামেলা হয়নি। আর যেগুলো ঝামেলা হয় থিয়েটার করতে গেলে এগুলো সর্বত্র হয়, সেগুলো আপনাকে ম্যানেজ করে করতে হয়। ম্যানেজ করা মানে কি আপনাকে, আপনি কাজ করতে গেলে বাজেট নিয়ে প্রবলেম হবে, আপনার পারফরমার নিয়ে প্রবলেম হবে, সময় নিয়ে প্রবলেম হবে, স্পেস নিয়ে প্রবলেম হবে, নানাবিধ সংকট থাকবে আমাদের কাজ করতে গেলে। সেই সংকটগুলো তো সর্বত্র হয়, সেগুলো আপনি ঢাকায় করতে গেলেও হবে না। এগুলাকে বাদ দিলে আপনি ওখানে পলিটিক্যালি আমাদের তো কোনো সমস্যা হয়নি, বরং আমাদের সাথে সবাই ছিলেন, পলিটিক্যালি সবাই ছিলেন। ওখানকার মেয়র, তারপরে ওখানে হলো যে আমাদের যে জেলা পরিষদের চেয়ারম্যান, তারপরে সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নারী পুরুষ মিলে, ঠিক আছে, নাট্যদলের বিভিন্ন নাট্যদলের লোকজন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, ঠিক আছে। আমি আমার ব্রোশিয়ারে লিখেছিলাম কাকে কাকে কৃতজ্ঞতা প্রকাশ করেছে, ডিসি অফিসের কালচারাল অফিস, কালচারাল আমাদের শিল্পকলা, এই সব মিলে আমাদের সহযোগিতা ছিল। এবার এই যে কাজ করতে গিয়ে আপনার কাছে তো প্রসিডিং থিয়েটারের সাথে তথ্য বোঝা গেছে যে তোমাকে লিখতে হবে, আপনার কাছে কি কি পার্থক্য? দেখো এটা তো সম্পূর্ণ আলাদা। মানে আপনি যদি ডিজাইনের জায়গা থেকে, মানে থিয়েটার তো একটা ডিজাইন, আমরা অ্যাক্টিংটাই শুধুমাত্র মনে করি থিয়েটার মানে, আসলে শুধুমাত্র অ্যাক্টিং নয়, টোটালটাই মিলিয়ে আসলে থিয়েটার। তো আপনি সেখানে অ্যাক্টিং একটা পার্ট, হ্যাঁ, আমরা তো মনে করি যে থিয়েটার মানে শুধু মানে অ্যাক্টিং, মানে এরকম ধারণা। তা আমি যখন প্রসিনিয়ামে আমরা যখন করছি, তো সেটা তো পুরো তো উল্টো। তো ফলে আপনি প্রসিনিয়াম ভাবার কোনো কারণই নেই আসলে এখানে, কারণ প্রসিনিয়াম চিন্তা করছি না এখানে, ঠিক আছে। তারপর আমরা ওখানে তো অডিয়েন্স হলো, আমরা তো কোনো অডিয়েন্সকে ওখানে তো আপনি চতুর্দিকে অডিয়েন্স, আলটিমেটলি চতুর্দিকে অডিয়েন্স। আমরা যদিও একদিকে ব্লক করার চেষ্টা করেছি, কিন্তু তারপরে দেখা গেছে যে সেখানে হলো পিছনে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে 1-2 হাজার মানুষ। তা আমরা ডিজাইনটা এভাবে করেছি যে কোনো জায়গা থেকে যে কোনোভাবে দেখলে যেন তাদেরকে মানে খারাপ না লাগে, মানে আমরা প্রতিনিয়মকে একভাবে দেখি, এক পাশ থেকে। কিন্তু আমরা ডিজাইন ওভাবেই করেছি, যেহেতু ওপেন এয়ারে আমরা করছি, বাইরে যেহেতু আমরা উন্মুক্ত জায়গায় করছি, সেহেতু হলো যে আমরা ওইভাবেই ডিজাইন করেছি। এখন আপনি বলবেন যে এটা কি যাত্রার মতো কিনা, লোকনাটক, লোকনাটক যাত্রা ফ্যাক্টর না। আমরা ডিজাইনটাই এরকম করে করেছি যেন সব জায়গা থেকে মানুষ দেখলে যেন সমানভাবে যতটা পারে দেখা যায়, সেইভাবে ডিজাইন করার চেষ্টা করেছি। অন্তত 3 দিক চারদিকে, একদিকে একটু ব্লক করতেই হয়েছে আমাদের, কিন্তু 3 দিকে একেবারে ওপেন ছিল। তো সেই জায়গা থেকে করা হয়েছে। একটা বিষয় স্যার, নামকরণের যে একটা বিষয়, হ্যাঁ, সার্থকতার দিক থেকে আপনার কাছে আর লালমণি, আমরা কেন লালমণি একাত্তর দিলাম, সেটা হলো আমরা অনেকভাবে এটা নাম ভেবেছিলাম, অন্যভাবে আরও নাম দেওয়া যায়। হ্যাঁ, প্রথমত হলো যে এটি যেহেতু আমরা 64 জেলায় আলাদাভাবে গণহত্যার কাজ করেছি, এবং এটা আমরা শুধু লালমনিরহাটের এই গণহত্যার কথা বলছি, তা আমরা বলতে পারতাম অন্য সিম্বলিক নাম ব্যবহার করতে পারতাম। আমার কাছে মনে হয়েছে, যেটা নাট্যকারের কাছে, নাট্যকার যেটা আমাকে শেয়ার করেছে, আমার কাছেও যেটা আমি একমত, যে লালমনিতেই মূলত গণহত্যাটা হয়েছে।
আমরা লালমনির মাটি মানুষকে নিয়ে কথা বলা শুরু করি। আপনি যদি স্ক্রিপ্ট দেখেন কিভাবে লালমনি নামটি হলো এবং তারপরে লালমনি কিভাবে শেষ পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে যায়, মূলত লালমনির কথাই বলছি, এর বাইরে আমরা কোনো কিছু বলছি না। তাহলে হোয়াই নট লালমনি? কিন্তু আমরা ৭১ বলছি এই কারণে, ইঙ্গিত করছি যে এই ঘটনাটা ৭১-এর ঘটনা হচ্ছে, এই কারণে লালমনির কথা বলছি। এখন স্যার যে প্রশ্ন আমাদের, এই পরিবেশ থিয়েটার আপনার কাছে আগামী সম্ভাবনাময় থিয়েটার আপনার কাছে কি মনে হয় যে কতটুকু? মানে এটি সম্ভাবনাময় থিয়েটার। এখন আপনি যদি বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করেন, সেটা খুব মানে কঠিন। কেন কঠিন? কারণ আমাদের এখানে থিয়েটার ওইরকম কোনো এখন পর্যন্ত প্রফেশনাল জায়গা তৈরি হয়নি। আবার আমাদের এমন কোনো সরকারি পৃষ্ঠপোষকতা নেই যে আমরা বারবার এই কাজগুলো করব। আমাদের কখনো কখনো সরকারি পৃষ্ঠপোষকতা থাকে, কখনো থাকে না, বা এটা সম্ভবও না আসলে সরকার এভাবে, মানে দেশের যা অবস্থা, মানে সব মিলে এটা আসলে একটি সম্ভাবনাময়। যদি আপনি বিষয়কে আপনি চিন্তা করেন, আমরা যদি বিষয়টাকে মানে এক্সপিরিয়েন্স যদি করাতে চাই মানুষের সঙ্গে, এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ এখানে একেবারে সবাই মুখোমুখি থাকে, ঘটনার সঙ্গে থাকছে এবং স্পেসের সঙ্গে যুক্ত থাকতেছে, সবাই ডিজাইনের সঙ্গে সবাই যুক্ত থাকতেছে, বিষয়ের সঙ্গে যুক্ত থাকতেছে। এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ থিয়েটারের জায়গা থেকে, এটা অনেক বেশি কার্যকর। কিন্তু এটি করার জন্য যে পরিমাণ মানে আপনার হ্যাপা আছে, যে পরিমাণ আপনার পরিস্থিতি, বাজেট লাগে, টাকা লাগে, বিভিন্ন ধরনের বিষয় আছে, এটা একেবারে আপনি রেডি করে মানে আপনি ঠিক এটা করাটা খুব কঠিন। আরেকটা প্রশ্ন ছিল যে আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আর সেক্ষেত্রে এই চর্চার সম্প্রসারণের জন্য বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে চর্চার এই ক্ষেত্রে বাড়ানো মানে কতটুকু বাড়ালে বা কীভাবে দেখেন, বিশ্ববিদ্যালয় তো আসলে শেষ পর্যন্ত আমরা তো বিশ্ববিদ্যালয় একটা কাঠামোগত জায়গা থেকেই চলে, ওখানে সিলেবাসের বাইরে আহামরি কোনো কিছু না। হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ে এই বিষয়গুলোকে এক্সপিরিয়েন্স করবে আপনাকে, আপনাকে অভিজ্ঞতাগুলো তৈরি করে দেয় বিশ্ববিদ্যালয়ের দায়িত্বও তাই। এবার হলো যে সেটাকে কীভাবে কে কাজে লাগাবে আমি জানি না, পাস করে যাওয়ার পর। কিন্তু বিশ্ববিদ্যালয়ে আলাদা ইনিশিয়েটিভ নিয়ে পরিবেশ থিয়েটার করবে এরকম পরিস্থিতি বাংলাদেশে নেই, এবং আমাদের সেরকম কোনো সক্ষমতা আছে বলে আমি মনে করি না। কারণ আমাদের যে সিলেবাস অন্তর্ভুক্ত যে কাজগুলো আছে সেখানে পরিবেশ থিয়েটার আমাদের একটা হয়তো একটা টার্ম হিসেবে ব্যবহার করছে, তো সেটা ইন্ট্রোডিউস করা হয়, কিন্তু এটা আলাদা করে বড় করে কাজ করার মতো খুব বেশি সুযোগ এই মুহূর্তে আছে বলে মনে হয় না। জগন্নাথে কি এর আগে পরিবেশ থিয়েটার হয়েছিল? না না, এরকম পরিবেশ এখন এই যে এই মানে পরিবেশ থিয়েটার বলতে যা বোঝায় তা হয়নি। কিন্তু আপনি যদি বলেন যে পরিবেশে থিয়েটার হয়েছে, বাইরে হয়েছে, কারণ বাইরে হয়েছে বলেই পরিবেশ থিয়েটার বলবেন কি না সেটা আপনি ভালো করে বুঝবেন, এটা আমি বলি এটা হয়নি। কারণ আপনি যদি বলেন যে এটা বাইরে হয়েছে, একটা পরিবেশ থিয়েটার বলতে পারেন, তার ব্যাখ্যা যদি আপনি দাঁড় করাতে পারেন, নিঃসন্দেহে রিচার্ড শেখনারকে আপনাকে মানতে হবে এমন তো কোনো কথা নেই, আপনি নতুন ব্যাখ্যা দাঁড় করতে পারেন, সেটা যদি করতে পারেন বলতে পারেন। আর একটা প্রশ্ন হচ্ছে ৯১ থেকে ৯৭ পর্যন্ত মোটামুটি চলছিল আশিস খন্দকার বা শিল্পকলা সবাই মিলে একটা কাজ, এটা অগ্রগতি ছিল, মাঝখানে বন্ধ হয়ে গিয়েছিল, আবার ১২ সাল থেকে এবার কার্যক্রম শুরু হয়েছে। আপনার কাছে কি মনে হয় কি কি কারণে? দেখেন, আশিস খন্দকার মানে আশিস দা খুবই গুণী আমাদের একজন নাট্য নির্দেশক। যদি ওনার কাজগুলোকে যদি আপনি যদি দেখি, আমরা ওই সময় যদি দেখি, আমার কাছে মনে হচ্ছে অনেক অনেক বেশি ব্যক্তিগত উদ্যোগ যা হয়েছে, এটি এটি ব্যক্তিগত উদ্যোগ, ওনার ব্যক্তিগত উদ্যোগ। এটা যে আরও ১০ জন ব্যক্তিগত উদ্যোগ নেবে এই উদ্যোগ হয়নি। তা আপনি একজন মানুষের ব্যক্তিগত উদ্যোগে আপনি কতগুলো কাজ হতে পারেন। উনি হয়তো রিচার্ড শেখনার দ্বারা হয়তো প্রভাবিত, বা কোনোভাবে রিচার্ড শেখনার ওনার ভালো লেগেছে, বা উনি হয়তো মনে করছে যে এটা অনেক বেশি ইন্টারেক্টিভ একটা কাজ হতে পারে, সেই জায়গা থেকে উনি ব্যক্তিগত উদ্যোগগুলো নিয়েছেন এবং সেই কাজগুলো করেছেন। তারপরে কী হয়েছে, তারপরে হয়নি হয়নি মানে অন্য যে নাটকের দলগুলো আছে, আমাদের যেহেতু নাগরিক নাটকে আমরা শুধুমাত্র প্রসিনিয়াম থিয়েটার করতে আমরা অভ্যস্ত, আমরা ওই রকম কাজ করতে অভ্যস্ত না। কারণ আমাদের টিকিট বিক্রির বিষয় থাকে, নানাবিধ বিষয় থাকে, অর্থের বিষয় থাকে, আর সময়ের বিষয় থাকে, ওই কাজগুলো করা অনেক শ্রমসাধ্য, অনেক শ্রমের বিষয় থাকে, সেটা হয়তো নানাবিধ কারণ বা আগ্রহের বিষয় আছে। অন্য অন্য নাটকের যারা গুণীজন আছেন তারা হয়তো সে বিষয়ে আগ্রহী হয়ে ওঠেননি বা আগ্রহ পাননি, বা অনেকে পেলেও হয়তো সেই
সুযোগ সুবিধা ছিল না, সেই কারণে হয়নি। কিন্তু পরবর্তীতে যখন সরকারি পৃষ্ঠপোষকতা শুরু হয়েছে এই বিষয়ে, তখন কিন্তু বিচ্ছিন্নভাবে হোক কাজ শুরু হয়েছে এবং তারপরে তার ধারাবাহিকতা এখন চলছে। ওকে, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার যদি এরপরে কথা থাকে নিঃসন্দেহে কথা যদি হবে। আমার দরকার প্রয়োজন হয়